ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়ার। 1 কোটি কার্ডধারী পরিবারের মাঝে আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই দফায় কার্ডধারী একজন ক্রেতা 100 টাকা লিটারে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 60 টাকা কেজি দরে 2 কেজি করে মসুর ডাল কিনতে পারবেন। এসব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব এবং তালিকাতার আজকের আলোচনার বিষয় ঠিক করেছি টিসিবির পণ্য বিক্রির স্থায়ী দোকান হবে কি। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সরওয়ার জাহান তালুকদার এবং আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীর একটি বক্তব্য একটু দেখে আসবো। দর্শক, বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্যটি দেখতে চাই। আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যেখানে আমরা দোকান বা অনেক জায়গায় আছে, যেমন আমরা কিন্তু দিচ্ছি ওই জোনে, কিন্তু মাঠটা নিচ্ছি এইটা, তো এইরকম যেখানে আছে সেখানে হয়তো সময় লাগবে, বাট ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। সিম্বলিক হইল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা, ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব। বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য আমরা দেখছিলাম, নিশ্চয়ই আপনারাও দেখছিলেন। আমি একটু যেতে চাচ্ছি সরওয়ার জাহান তালুকদার, আপনাকে দিয়ে আলোচনা আজকে শুরু করতে চাই যে 1 জুলাই থেকে, যেমনটি বাণিজ্য প্রতিমন্ত্রী বলছিলেন, 1 জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে। কতটা আসলে লাভজনক হবে সেক্ষেত্রে, মানে মানুষ কতটা আসলে সুবিধা পাবে, এভাবে রোদের মধ্যে আর লাইনে দাঁড়াতে হবে না, আপনি কি মনে করেন? প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি বলছেন লাভজনক, টিসিবি তো অ্যাকচুয়ালি লাভজনক প্রতিষ্ঠান না। টিসিবি অ্যাকচুয়ালি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করে, যাতে নিম্নবিত্তের জন্য একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য। 2 নম্বর হলো যে পয়েন্টটা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে স্থায়ী দোকান হবে। এই স্থায়ী দোকান করতে গেলে তো অ্যাকচুয়ালি ওটার একটা এস্টাবলিশমেন্ট কস্ট হবে, যেটা হয়তো বলা যাবে যে ট্রাক ভাড়া দিতেও তো কস্ট লাগে। বাট দোকান করতে গেলে আমার মনে হয় যে অতিরিক্ত কিছু অর্থের ব্যয় হবে। তারপরে যে সমস্যাটা দাঁড়াবে, যখনই দোকান হবে তখনই কিন্তু এটার উপর এখন যেরকম লোকজন ট্রাক গেলে তারপর জিনিসপত্র নেওয়ার জন্য লাইন দেয়, বাট তখন কিন্তু তারা প্রতি মাসে ডিলারকে গিয়ে বলবে যে ভাই আমাদের কি রেশনটা কি আসছে বা আইটেমটা কি আসছে কিনা। তার মানে টিসিবি কে রাউন্ড দ্য ইয়ার কন্টিনিউয়াসলি সাপ্লাই করতে হবে, এবং না হলে এটা একটা ইমেজ সংকটের তৈরি হবে যে টিসিবি সাপ্লাই করতে পারতেছে না। টিসিবি যখনই কন্টিনিউয়াস সাপ্লাইয়ে যাবে তখন তার যে সাপ্লাই রিকোয়ারমেন্ট হবে এখন থেকে প্রায় 3-4 গুণ বেড়ে যাবে। টিসিবি বর্তমান অবস্থাতেই যে অবস্থাতে আছে, তার প্রকিউরমেন্টে প্রচুর সমস্যা হচ্ছে, অনেক সময় নিয়ে প্রকিউরমেন্ট করতে হচ্ছে, অনেক সময় আইটেম পাওয়া যাচ্ছে না। কিন্তু তখন যদি 3-4 গুণ আইটেম যদি বেশি কিনতে হয়, তখন গিয়ে মনে হয় যে টিসিবি আরো বেশি সমস্যায় পড়বে। এবং বর্তমান যে অর্গানোগ্রাম আছে, এই অর্গানোগ্রাম দিয়ে সব জায়গায় দোকান খুলে সাপোর্ট দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি। এটা অ্যাকচুয়ালি প্রিম্যাচিউর হয়ে যাবে। তারপর বলবো যে সবকিছু ঠিকঠাক করে তারপর দিনক্ষণ ঠিক করা উচিত ছিল বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। জি, আমি একটু যেতে চাই জনাব এস.এম. নাজের হোসেন, আপনার কাছে যাব, তবে তার আগে এই মুহূর্তে সচিবালয়ে চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রী কথা বলছেন, আমরা একটু সেটা শুনে আসতে যাচ্ছি। মালিকেরা উপস্থিত ছিলেন এবং যারা ধান দিতে এসে তারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সাংবাদিকবৃন্দ ছিলেন, সবাই স্ব এলাকায় উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা ডাইরেক্ট কথা বলেছি, জেলায় জেলায় আমরা কথা বলেছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি। নির্দেশনার মধ্যে আমাদের যেটা রয়েছে যে সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে, এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য।
আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ে ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, তার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা কৃষক যাতে হয়রানি না হয়, আমাদের প্রতিটি ইউনিয়নে 3 জন করে কৃষি উপসহকারী কর্মকর্তা আছে, যাদেরকে আগে ব্লক সুপারভাইজার বলা হতো। তাদের কাছে একটি করে ময়েশ্চার মিটার দেওয়া আছে। যারা অ্যাপসে অ্যাপ্লিকেশন করেছেন বা কৃষি দপ্তর থেকে যাদের কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে 14% আর্দ্রতা 14% কিনা। যদি 14%-এর বেশি হয় তাহলে তাদেরকে বলবে যে আরেকটি শস্যকে 14% নিয়ে আসুন। কারণ কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট, এখন নিয়ে যাও। এবং আমাদের গোডাউনেও ময়েশ্চার মিটার আছে। তাছাড়া আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা উপজেলার এডিবি ফান্ডে মানে বিভিন্ন সেক্টরে টাকা ভাগ করা থাকে, যে কৃষিতে, খেলায়, তারপরে ভৌত অবকাঠামো, কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরও কিছু ময়েশ্চার কিনে বিভিন্ন ওয়ার্ডে এটা দেওয়ার জন্য বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য যাতে তাদের ধানের ময়েশ্চারটা তারা। সচিবালয়ের নিজ কার্যালয়ে বোরো সংগ্রহ অভিযান 2024-এর উদ্বোধন শেষে কথা বলছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আমরা যুক্ত ছিলাম সেখানে। এবারে আমরা আবারও ফিরে আসলাম আমাদের আলোচনায়। জনাব এস.এম. নাজির হোসেন, আপনার কাছে একটু যেতে চাই। যেমনটি প্রশ্ন রেখেছিলাম সরওয়ার জাহান তালুকদারের কাছে, জানতে চাচ্ছি যে আসলে স্থায়ী দোকান হলে জনগণের জন্য সুবিধা হবে কিনা। একই সাথে আপনার কাছে আরেকটু জানতে চাইব, চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ এসবের বাইরে বিশেষ অন্য কোনো কিছু, বিশেষ করে শিশু খাদ্য বা গুঁড়ো দুধ, এই জিনিসগুলা রাখলে কতটা আসলে সুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। আসলে একটু আগে টিসিবির এক চেয়ারম্যান সরওয়ার জাহান উনি আপনার প্রশ্নের উত্তরে বলেছেন আসলে যদি ফিক্সড দোকান হয় তাহলে তার সেজন্য তার প্রস্তুতি দরকার হবে এবং এখানে আরো কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন। তবে আমি ভোক্তার এন্ড থেকে বলা, যারা গ্রাহক তাদের এন্ড থেকে বলা, সেটা হচ্ছে যদি ফিক্সড দোকান হয় তাহলে অবশ্যই ভোক্তারা বেনিফিটেড হবে। এখন রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদে দাঁড়িয়ে যেরকম অবস্থা, খুবই একটা অস্বস্তিকর পরিবেশে দাঁড়িয়ে মানুষকে প্রতিযোগিতা করে ওই টিসিবির কার্ড থেকে পণ্যগুলো নেওয়া লাগে, সেটা কিন্তু এটার একটা স্থায়ী সুরা হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম এরকম ফিক্সড দোকান দিয়ে যদি বিষয়গুলো করা হয় তাহলে যারা ক্রেতা, যারা কার্ডধারী, তারা অবশ্যই খুব সহজে কিন্তু পণ্যটি পাবে। তবে একটা প্রশ্ন হলো যে আসলে এটা তখন রেগুলার মান্থলি বেসিসে এই জিনিসটা দিলে তখন সবার জন্য সুবিধা হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু প্রতি মাসে এরকম রেশন কার্ডের মাধ্যমে কিন্তু ওনারা দিয়ে থাকেন এবং এটা একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু পরিচালিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি। ফিক্সড দোকান হলে আমার মনে হয় যে অবশ্যই এখন যে ঝামেলাগুলি আছে, জটকে ঝামেলাগুলি আছে, সেগুলো কিন্তু আর থাকবে না। কারণ হলো যে ওই মালগুলো অনেক আগেই তারা গুদামে রাখার সুবিধাগুলো হবে। এখন যেরকম হয় যে দিন বিতরণ হয় সেই দিনই মালগুলা কিন্তু টিসিবির গুদাম থেকে আসে। তো সেই ক্ষেত্রে অনেক সময় নির্ধারিত যে প্লেসটা, যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে অনেক সময় আসতেও সময় লাগে এবং এটা প্রিজার্ভেশনটাও ঝামেলা হয়ে যায়। যদি কোনো কারণে বৃষ্টি বা রোদ বেশি হয় তখন কিন্তু যারা গ্রহীতা, যারা কার্ডধারী, তারাও কিন্তু কষ্ট পায়। তো সেই জন্য আমরা মনে করি এটা অবশ্যই একটা ভালো দিক যে আসলে ফিক্সড দোকানের দিকে যাওয়া। কোনো কারণে প্রাথমিকভাবে যখন কাজটা শুরু হবে কিছু এলোমেলো অবস্থান থাকতে পারে, কিছু লিমিটেশন থেকে যেতে পারে, কিন্তু তারপরেও ইন দ্য লং রানে কিন্তু আমরা এখান থেকে সুবিধা পাবো। এখন যেরকম ধরেন অনেক সময় কার্ডের ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় অসুবিধা পাচ্ছি, যেরকম হচ্ছে যে কার্ড দাঁড়িয়েও ঠিক মতো পাচ্ছে না, এরকম বিষয়গুলি আছে। অথবা
সরকারের পক্ষ থেকে যেখানে মানে একটা নজরদারি করা, তদারকি করার বিষয়গুলি আছে, অনেক সময় যে প্লেসগুলিও কিন্তু ফাইন্ড আউট করা, সেই জায়গা তো মানে মানে কষ্ট হচ্ছে যারা তদারকি করবে। তখন যারা ফিক্সড দোকানদারের দোকানের তালিকাটা যখন হয়ে যাবে, তখন কিন্তু তারা কিন্তু ওই ফিক্সড দোকানে গিয়ে এই তদারকিটা করতে পারবে। তো আমার দৃষ্টিতে এটা অবশ্যই একটা ভালো দিক। সরকার অনেক চিন্তা ভাবনা করে বিষয়টা করেছেন, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে মানে হয়তো প্রথম দিকে আমরা কিছু মানে গোছালো ভাবে পাবো না, তবে পরবর্তীতে এটা একটা সময় কিন্তু হয়ে যাবে, মানে একটা স্বাভাবিক নিয়মে চলে আসবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে টিসিবি যেহেতু এই কাজটি করতেছে, আমরা আগে থেকেই বলছি যে টিসিবির যে ধরনের কাজগুলি চলমান আছে সেখানে কিন্তু আসলে নজরদারি আছে সেরকম দেখা যায় না, কারণ হলো টিসিবিরই মাঠ পর্যায়ের লোকজন নাই। তো সেই ক্ষেত্রে জেলা প্রশাসন বা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা এখানে অন্যান্য যারা আছে তাদেরকে আসলে ইনভলভ করা দরকার। কারণ হলো যে যদি তদারকিবিহীন হয় তাহলে মানে এখানেও কিন্তু মানে কিছুটা গ্যাপ হতে পারে। সরকার এটা ভালো উদ্যোগ, অনেক সময় তদারকির অভাবে এটা মানে জনগণ কাঙ্ক্ষিত সুফলগুলি পায় না। আপনার সেকেন্ড যে কোয়েশ্চেন, এখানে অন্য দ্বিতীয় প্রশ্নের আইটেমগুলি উত্তরটা নিব। এস এম নাজির হাসান, দ্বিতীয় প্রশ্নের উত্তর নেব। আমাদের সময় এসেছে বিরতিতে যাবার। বিরতি থেকে এসে আপনার কাছ থেকে উত্তরটা নিচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আজ আমরা আলোচনা করছি টিসিবির পণ্য বিক্রির স্থায়ী দোকান হবে কি, এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব এস এম নাজির হোসেন, বিরতিতে যাবার আগে যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ এসবের বাইরে কোনো বিশেষ পণ্য, শিশু খাদ্য বা গুঁড়ো দুধ এগুলো রাখা যায় কিনা, কতটা উপকার হবে সেক্ষেত্রে? না, এটা তো অবশ্যই যে আসলে মানে এখানে যদি ধরেন আপনি এখন যেগুলো দেওয়া হচ্ছে তার বাইরে শিশু খাদ্য, গরু দুধ, আরো যে আইটেম গুলি আছে, যেমন ধরুন কোরবান উপলক্ষে যদি কোরবানির উপলক্ষে যদি ধরেন মশলা জাতীয় আইটেম রাখা যায় তাহলে তো অবশ্যই ভালো হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আসলে ওনাদের মানে ক্যাপাসিটি কতটুকু আছে, তারা কতটুকু হ্যান্ডেল করতে পারবে। আমাদের এক্স চেয়ারম্যান মহোদয় বললেন যে আসলে ওনাদের পারচেজ করতে অনেক ধরনের মানে সমস্যায় পোহাতে হয়। আমরা যেটা বারবার বলছি যে আসলে পারচেজটা মানে ইন কান্ট্রি না হয়ে যদি ধরেন আউটসাইড কান্ট্রি হয়, মানে অন্য দেশ থেকে যদি কেনা হয় কান্ট্রি টু কান্ট্রি, জি টু জি, তাহলে ওই ভাবে যদি করা হয় তাহলে দেশীয় যে আমাদের সরবরাহটা আছে এখানে কিন্তু চাপটা তৈরি হয় না। তো কিন্তু আমরা দেখি যে দেশের থেকে কেনা হয় সয়াবিন তেল বা ওনাদের যে আইটেম গুলি আছে সেগুলোর ক্ষেত্রে সেম ঘটনা হয়। আবার ধরেন আমরা পেঁয়াজের বেলা যেটা দেখছি, ধরেন পেঁয়াজ দেওয়ার সময় দেশীয় পেঁয়াজ গুলো যদি ধরেন টিসিবি ট্রাকে দেওয়া হয় অথবা কাঠদারিতে দেওয়া হয় তাহলে কিন্তু দেশীয় প্রোডাকশনটা অনেক মানে পুরো দেশব্যাপী চলে যায়। এখন আমরা দেখি যে এখানে আমদানিকৃত পেঁয়াজ যেগুলা ভারত বা অন্যান্য দেশ থেকে আসে সেগুলাকে দেওয়া হয়। তো ওইটার কারণে দেশীয় পেঁয়াজ গুলো যদি দেওয়া হতো তাহলে আমার দেশীয় কৃষকরা উপকৃত হতো। তো এরকম আইটেম গুলির ক্ষেত্রে তাদের আসলে সক্ষমতার একটু মানে তাকেও আর একটু বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে। এই প্রতিষ্ঠান আসলে মানে অনেকদিন কিন্তু অবহেলিত ছিল, তো যার কারণে তার সক্ষমতা বাড়ানো বা তার সে ধরনের উন্নয়নের দিকে সেভাবে মানে খেয়াল করা হয় না, যার কারণে এটা আসলে মানে এইভাবেই চলে আসছে। তো সেই জায়গাতে তার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরো অন্যান্য যে পণ্যগুলি শিশু খাদ্য থেকে শুরু করে মানে যেগুলো আমাদের যেই সময়টা যেটা কিন্তু সংকটকালীন সময়ে পণ্য নিশ্চিত করা। তো সেই সংকটকালীন সময়টার ক্ষেত্রে যেটা যে সময়টা হবে সেই সময়টা যেন ওই পণ্যটা সরবরাহ করতে পারে, সেই ধরনের একটা সক্ষমতা তৈরি করার জন্য আসলে আমাদেরকে মানে চেষ্টা করতে হবে। তাহলে হয়তো দেখা যাবে যে মানে এটা হবে। এবং একই সাথে এই যে ওনাদের অনেক জায়গায় গোডাউন আছে কিন্তু অনেক জায়গায় গোডাউন নাই, তো সেই বিষয়গুলো চিন্তা করা উচিত। তাদের লোকবল যে ঘাটতির কথা আমরা বললাম, এটাও কোন থাকা দরকার যে আসলে তারা যে সমস্ত ডিলার নিয়োগ করতেছে ডিলার গুলা ঠিক মতো অনেক সময় যাচাই করা হয় না। তো ডিলার গুলার ক্ষেত্রে যাচাই করা অথবা ডিলারদের কার্যক্রমগুলি কিভাবে পরিচালিত হচ্ছে সেগুলো একটু দেখভাল করা, জি, এরকম বিষয়গুলো কিন্তু আমার মনে হয় মানে থাকা। তাহলে হয়তো ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, ইন্টারনাল যে গভর্নেন্স, এটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করবে এবং জনগণ অবশ্যই। নিশ্চয়ই। জি, আমি একটু তাহলে যেতে চাচ্ছি জনাব সরওয়ার জাহান তালুকদার, আপনার কাছে জানতে চাই যে ফ্যামিলি কার্ডের সংখ্যা আসলে বাড়ানো যায় কিনা, বিশেষ করে রাজধানীর বাইরে গ্রামাঞ্চলে এই সুবিধাটা বাড়ালে জনগণ কতটা উপকৃত হবে?
ফ্যামিলি কার্ড তো অবশ্যই বাড়ানো যায়, বাট ডিপেন্ড করবে, মনে করেন এই ফ্যামিলি কার্ডের জন্য তারা সবাই এখন যে টিসিবি যেটা করতেছে স্মার্ট কার্ড তৈরি করতেছে, সবার জন্য স্মার্ট কার্ড দেওয়া হবে। এর সঙ্গে জনপ্রতিনিধিদেরকেও সংশ্লিষ্ট করা হচ্ছে যাতে তারা সুপারভাইজ করতে পারে। আর আপনার যে প্রশ্ন যে আরো সংখ্যা বাড়ানো যায় নাকি, না সংখ্যা তো অবশ্যই বাড়ানো যায়, বাট আমি যে আবার মূল সমস্যায় যেতে চাচ্ছি সেটা হলো যে টিসিবির যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী বর্তমানে তাদের হলো 1 কোটি পরিবারকে সাপোর্ট দেওয়ার কথা, সেটা দিতেই আমার মনে হয় তারা হিমশিম খাচ্ছে, কারণ তাদের লোকবল, কোয়ালিফাইড লোকবল, স্টোর, বিভিন্ন সমস্যা নিয়ে। এরপর যদি আবার অতিরিক্ত চাপ দেওয়া হয় বা এই যে দোকানগুলো খোলা হচ্ছে, যখন মানুষের এক্সপেকটেশন বেড়ে যাবে যে আমি দোকানে গেলে আমার জিনিসটা পাবো, প্রতি মাসে আমার জিনিসটা পাবো, সেই ক্ষেত্রে টিসিবির সক্ষমতা বাড়ানো ছাড়া এর কোনো বিকল্প নাই। যেটা আমাদের বললেন, নাজির হোসেন সাহেব বললেন যে টিসিবির সক্ষমতা অবশ্যই বাড়াইতে হবে এবং অন্যান্য দেশের মতো, পার্শ্ববর্তী দেশের মতো প্রতি মাসে যাতে তারা তাদের রেশনের আইটেমটা পায় সেই ব্যবস্থা করতে হবে। কার্ড বাড়াইলে অবশ্যই সকলে উপকৃত হবে। যারা নিম্নবিত্ত আছে তারা আরো বেশি নিরাপত্তা বলয়ের মধ্যে পড়বে। এখন ধরেন 1 কোটি লোক আছে, তখন হয়তো 5 কোটি লোক যদি নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে, তাহলে সমগ্র নিম্নবিত্ত পরিবার এই নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ। সক্ষমতা বাড়ানোর বিষয়ে বলছিলেন আপনারা দুজনেই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে সক্ষমতা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার? প্রথমে আমি বলবো? জি, আপনার কাছে জানতে চেয়েছি। প্রথমে হলো যে ওদের যে জনবলের সংখ্যা খুবই কম। তারপরে তাদের গোডাউন আছে, কিন্তু গোডাউনটা মনে করেন মডার্ন গোডাউন না। এখন তো পুরো পৃথিবীতে সাইলো টাইপ হয়, যেটা বাংলাদেশের কয়েকটা মাত্র সংস্থার আছে, কিন্তু সাইলো থাকলে হয় কি জিনিসটা অনেকদিন প্রিজার্ভ করে রাখা যায়। বাট আমাদের এখানে হলো সব গোডাউন টাইপ। ময়েশ্চার, কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বললেন যে 14% ময়েশ্চারে ওনারা ধান কিনবেন, কিন্তু যখনই বৃষ্টি হবে তখন কিন্তু 14টা কিন্তু 18 হয়ে যাবে। তখন কিন্তু যে গোডাউনের যে ইনচার্জ, তার উপর সমস্যাটা চলে আসবে যে তোমার গোডাউনে কেন 18% ময়েশ্চারের ধান পাওয়া যাচ্ছে। এরকম ভাবে যদি এটা যদি সাইলোতে রাখা হইতো তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না বলে আমি মনে করি। গোডাউন আছে, সাইলো আছে, জনবলের সমস্যা আছে, ডিস্ট্রিবিউশন সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যাগুলো অ্যাটেন্ড করতে পারলে টিসিবি আরো সক্ষম হবে বলে আমি মনে করি। জি নিশ্চয়ই। আমি জনাব এস এম নাজির হোসেন আপনার কাছে জানতে চাইব, তবে সংক্ষেপে, যে এবারে তো টিসিবির এই পণ্যগুলোর মধ্যে চিনি নেই, চিনিটা কেন নেই? আপনার মন্তব্যটা একটু শুনে আজকের মতো শেষ করব। না, চিনি কেন নেই এটা আসলে টিসিবি বলতে পারবে। আমার কাছে যেটা মনে হয় এটা আসলে এটা খুবই দুঃখজনক। মানে চিনির ডিমান্ডটা আমাদের এখানে সবচেয়ে বেশি থাকে এবং বাংলাদেশের মানুষ চিনির ক্রাইসিসে আছে। এই সময়টাতে চিনি থাকা উচিত ছিল। এটা হয়তো প্রকিউরমেন্টের ঝামেলার কারণে এটা হয় নাই, ওনারা কিনতে পারে নাই লোকালি, যেহেতু দামটা অনেক বেশি হয়ে গেছে। এটার কারণে হয়তো আমি এটা আন্দাজ করতেছি সেটার কারণে হতে পারে। তবে ওই যে যেটা বললাম, মানে টিসিবির সক্ষমতা জায়গাটাতে এটা এনশিওর করা দরকার, যে এই সময়টাতে আমাদের যে পণ্যটার সংকট তৈরি হবে সেটা যেন টিসিবি দিতে পারে, সেই ধরনের সক্ষমতা তৈরি করতে হবে। এবং টিসিবির ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে ওইটা কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে, যে আসলে টিসিবি এটা বাজার মনিটরিং করে থাকেন, ওই মানে যেই পণ্যটার দাম বাড়বে সেই পণ্যটা যেন থাকা যায়। এটার জন্য আবার ধরেন টিসিবি বোর্ডের জন্য সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বা এরকম বিষয়। অবশ্যই সক্ষমতা বাড়ানোর বিষয়ে বলছিলেন দুজনেই, নিশ্চয়ই সক্ষমতা বাড়িয়ে আরো বেশি মানুষ উপকৃত হবে এমনটাই আশা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।